আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং চিকিৎসা নিয়ে কথা বলে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো গ্যাস্ট্রিকের নানা ধরনের সমস্যা এবং করণীয় সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার ইয়াসাদ শাহাবুদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার ইয়াসাদ, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই গ্যাস্ট্রিকের কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা সাধারণত আপনাদের কাছে আসেন? গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে একটা অন্যতম সমস্যা। আমরা আমাদের আউটডোরে যে পেশেন্টগুলা দেখি বা আমাদের চেম্বারে যে পেশেন্টগুলা দেখি তাদের মধ্যে দেখা যাচ্ছে 50% রোগী হচ্ছে পেটের কোনো সমস্যা নিয়ে আসে। তার মধ্যে রোগীদের সবচেয়ে বেশি কমপ্লেইন থাকে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে। সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আমরা যে জিনিসগুলো বুঝে থাকি বা যে ডিজিজগুলো বুঝি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, তারপর হচ্ছে আমাদের নন আলসার ডিসপেপসিয়া, আইবিএস মানে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। এই ডিজিজগুলো আমরা সাধারণত বুঝে থাকি। তারা আপনারা যা বলছেন যে পেপটিক আলসার ডিজিজ বা আইবিএস, তো আমরা শুরুতে আসলে আপনার কাছে পেপটিক আলসার ডিজিজ নিয়ে কিছু জানতে চাই। এই পেপটিক আলসার ডিজিজ জিনিসটা কি বা কেন হয়? পেপটিক আলসার ডিজিজ হচ্ছে একটা ক্রনিক ইনফ্ল্যামেশন। আমাদের অন্ত্রে যদি অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন আমাদের যে অন্ত্রে বা স্টোমাকে যে এপিথেলিয়াম আছে সেখানে এই অ্যাসিডগুলো কাজ করে এবং এই অ্যাসিড এই অন্ত্রের বা স্টোমাকের যে এপিথেলিয়াম সেটার মধ্যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ সৃষ্টি করে এবং এই ইনফ্ল্যামেশন যদি দেখা যায় যে আমাদের স্টোমাক বা ডিউডেনামের মাস্কুলারিস মিউকোসা পর্যন্ত চলে যায় তখন আমরা সেই ইনফ্ল্যামেশনটাকে বলছি পেপটিক আলসার ডিজিজ। এটা আসলে কি কারণে হয়? পেপটিক আলসার ডিজিজ সাধারণত অনেকগুলো কারণে হয়। তার মধ্যে অন্যতম যেসব কারণগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছে তাদের হতে পারে এটা, যারা ক্রনিক অ্যালকোহল ইউজ করছে বা সেবন করছে তাদের হতে পারে, স্মোকার যারা অনেক দিন ধরে স্মোকার এবং অনেক বেশি স্মোকিং করে তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া কিছু ড্রাগ আছে যেমন হচ্ছে অনেক দিন ধরে আয়রন ট্যাবলেট খাওয়া, বিসফসফোনেট নামের যে ওষুধটা সেটা খাওয়া, এবং সবচেয়ে বেশি যে কমন কজটা সেটা আমরা অনেক ক্ষেত্রেই জানি না বা আমরা এই ব্যাপারে সচেতন না, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন। এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মাধ্যমেই আসলে ম্যাক্সিমাম আলসার, পেটের আলসারটা হয়ে থাকে। এই যে পেপটিক আলসার ডিজিজ, এটা আসলে সাধারণত কয় ধরনের হয়ে থাকে? পেপটিক আলসার ডিজিজ আমরা সাধারণত দুই ধরনের পেয়ে থাকি, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে ডিউডেনাল আলসার। এই দুই ধরনের আলসারই আমরা সাধারণত বুঝে থাকি। এই যে আলসারের কথা আমরা বলছিলাম, এটা আমাদের আসলে পেটের কোন অংশে বেশি হয়? আমাদের সাধারণত সবচেয়ে বেশি আলসারটা হয় স্টোমাকের এন্ট্রাল পার্টে সবচেয়ে বেশি হয়। এছাড়াও ডিউডেনামে হতে পারে। ডিউডেনামের 4টা পার্ট আছে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট পার্টে সবচেয়ে বেশি হয় এবং অ্যান্টেরিয়র ওয়ালে বেশি হয়। এছাড়াও দেখা যায় যে আমাদের যদি সার্জারি হয়, যেমন হচ্ছে আমাদের অন্ত্রে যদি কোনো ইনফেকশন হয়, কোনো অংশ কেটে ফেলতে হয়, কেটে ফেলে সেটা দুই অন্ত্র আমাদের একসাথে জোড়া লাগাতে হয়, এই জোড়া লাগানো অংশেও আলসার হতে পারে। এছাড়া কিছু কনজেনিটাল ডিজিজ আছে যেমন হচ্ছে মিকেলস ডিভার্টিকুলাম। এই ডিভার্টিকুলার ডিজিজেও আমাদের আলসারগুলো হতে পারে। এছাড়াও দেখা যায় যে আমাদের আলসারেটিভ কোলাইটিস নামের একটা ডিজিজ আছে যেখানে আমাদের লার্জ ইন্টেস্টাইনে আলসার হতে পারে। ক্রনস ডিজিজ নামের একটা ডিজিজ আছে যেখানে হচ্ছে আমাদের টার্মিনাল আইলিয়ামে আলসার হতে পারে। মোটামুটি পেটের যে কোনো জায়গায় আমাদের আলসার হতে পারে, তবে পেপটিক আলসার ডিজিজ বলে আমরা যেটা বুঝে থাকি সেটা সাধারণত আমাদের স্টোমাকে বেশি হয় এবং ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে বেশি হয়। এই যে পেপটিক আলসার ডিজিজটা আসলে সাধারণত কাদের বেশি হয়? শিশু বা নারী বা পুরুষ বা কোনো বয়সের কোনো কিছু আছে কি নাই? সাধারণত অ্যাডাল্ট এজে সবচেয়ে বেশি হয়, তবে ওল্ড এজেও হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত একটু কম হয়। আমরা যেসব পেশেন্ট পেয়ে থাকি তাদের অধিকাংশই দেখা যাচ্ছে মেল এবং অ্যাডাল্ট মেলদের এই ধরনের আলসার বেশি হয়ে থাকে। কারণ দেখা যায় যে তারা বেশি স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, স্ট্রেস একটা কারণ আলসার হওয়ার। এছাড়া তাদের মধ্যে দেখা যায় যে অনেকে স্মোকিং করে থাকে, স্মোকিং একটা বড় কারণ আলসার হওয়ার ক্ষেত্রে। এবং দেখা যায় যে আমাদের যে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন, এই ইনফেকশনের কারণেই আসলে মেইনলি আলসারটা হয়। দেখা যাচ্ছে গ্যাস্ট্রিক আলসারের 70% আলসার হয় হচ্ছে এই হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশনের কারণে, এবং ডিউডেনাল আলসারের প্রায় 90% আলসার হয় এই হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন দিয়ে।
সুতরাং এই কজগুলোতে সাধারণত বা এই কন্ডিশনগুলো থাকলে আমাদের আলসারগুলো বেশি হয়। বেশি। একজন আলসারের রোগী কি কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসলে আসেন? প্রধান বা যে উপসর্গ যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রেজেন্ট করে সেটা হচ্ছে আমাদের উপরের পেটে ব্যথা কমপ্লেন করে পেশেন্টরা, এবং এই ব্যথাটা হয় খাওয়ার সাথে রিলেশন থাকে, এবং দেখা যায় যে গ্যাস্ট্রিক আলসার যদি হয় সেটা খালি পেটে বেশি ব্যথা হয়, এবং ডিউডেনাল আলসার যদি হয় সেটা ভরা পেটে বেশি হয় এই আলসারটা। এছাড়াও দেখা যায় যে তার অ্যানোরেক্সিয়া হতে পারে, ক্ষুধামন্দা হতে পারে, এবং তার অকেশনাল ভমিটিং হতে পারে। এছাড়াও দেখা যায় যে রক্ত বমি হতে পারে, যেটাকে আমরা হেমাটেমেসিস বলে থাকি। এবং এটার যদি কমপ্লিকেশন হয়, পেপটিক আলসার ডিজিজের যদি কমপ্লিকেশন হয় তখন হেমোরেজ হতে পারে। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, আমাদের যদি গ্যাস্ট্রিকের যেই আমাদের যে খাবার পাস করার যে জায়গাটা সেটা যদি চিকন বা সরু হয়ে যায় আলসারের কারণে, তখন দেখা যাচ্ছে তার পারসিস্টেন্ট ভমিটিং হচ্ছে, এবং ভমিটিংটা দেখা যাচ্ছে প্রিভিয়াস ডে যে খাবারটা খাচ্ছে এই খাবারটা তার বের হয়ে আসছে আনডাইজেশনের কারণে। তো এই ধরনের কমপ্লেনগুলো নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসেন, আপনাদের ক্লিনিক্যালি ওনাকে দেখার পর নিশ্চয়ই কিছু ইনভেস্টিগেশনেরও দরকার হয়। কি কি ইনভেস্টিগেশন আপনারা ওনাদেরকে সাজেস্ট করেন? আমরা যে কমনলি যে ইনভেস্টিগেশনটা করি, যেটা সবাই জানে, সেটা হচ্ছে এন্ডোস্কোপি অফ আপার জিআইটি। এই ইনভেস্টিগেশনটা আমরা করে থাকি। এছাড়াও বর্তমানে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন ডিটেকশন করার জন্য কিছু টেস্ট আছে, যেগুলো দুইটা ভাগে আমরা সাধারণত ভাগ করে থাকি। একটা হচ্ছে ইনভেসিভ টেস্ট আর একটা হচ্ছে নন ইনভেসিভ টেস্ট। নন ইনভেসিভ টেস্টের মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে সেরোলজি। আমরা হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশনের অ্যাগেনস্টে যে অ্যান্টিবডিটা হচ্ছে সেই অ্যান্টিবডিটা ডিটেকশন করি, এক। 2 নম্বর হচ্ছে আমরা ফিকাল অ্যান্টিজেন ডিটেকশন করে থাকি হেলিকোব্যাক্টর পাইলোরি। আরেকটা আমরা করে থাকি যে ইউরিয়া ব্রেথ টেস্ট। এগুলো হচ্ছে নন ইনভেসিভ টেস্ট। আর ইনভেসিভ টেস্টের মধ্যে আছে আমরা এন্ডোস্কোপি করে যদি ওখান থেকে আমরা মাংস নিয়ে পরীক্ষা করি, যেটাকে আমরা হিস্টোপ্যাথোলজি বলে থাকি, এটা করে থাকি। সাথে হচ্ছে আমরা র্যাপিড ইউরিয়াস টেস্ট করে থাকি, যেটা হচ্ছে খুব স্পেসিফিক এবং সেনসিটিভ। এই পরীক্ষাটা করে থাকি। সাথে আমরা কিছু ওখান থেকে গ্যাস্ট্রিক কন্টেন্ট নিয়ে সেটা কালচার করে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন আছে কিনা সেটা ডিটেকশন করে থাকি। এই যে সেরোলজি একটা পরীক্ষার কথা বললেন, এই সেরোলজি টেস্টের বিশেষত্বটা কি? সেরোলজি টেস্টে আমরা সাধারণত আমি বলেছি অ্যান্টিবডিটা আমরা ডিটেকশন করি, এবং এই অ্যান্টিবডিটা আসলে ইন জেনারেল পপুলেশনে পজিটিভ থাকে। ধরেন আমার পজিটিভ, আপনার পজিটিভ, দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 95 জনের এটা পজিটিভ। এটা আমরা বলি সেনসিটিভ। এটা খুবই সেনসিটিভ টেস্ট, কিন্তু সমস্যা হচ্ছে এটা স্পেসিফিসিটি নাই। যেমন হচ্ছে যাদের দেখা যাচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন নাই, তাদেরও দেখা যাচ্ছে এটা পজিটিভ আসতে পারে। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড, মানে আমাদের ওয়াইড এরিয়াতে এই অ্যান্টিবডি টেস্ট আমরা যদি টেস্টটা করে থাকি সেটা পজিটিভ আসবে। এই জন্য আমরা এটা সাধারণত রিসার্চ পারপাসে ইউজ করি, এটা আমরা ট্রিটমেন্ট পারপাসে কম ইউজ করি। আমরা যদি দেখি যে সেরোলজি টেস্ট পজিটিভ, আমরা সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করে দেই না, বা ট্রিটমেন্ট শুরু করাটা আনওয়াইজ হবে। এসব রোগীদের ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকল বা কি কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আমরা পেপটিক আলসার ডিজিজ বলে যদি আমরা ধারণা করে থাকি কোনো রোগীর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা রোগীদের একটা পারসেপশন থাকে যে শুধুমাত্র গ্যাস্ট্রিকের ওষুধ বোধহয় এটা ট্রিটমেন্ট। আসলে কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ এটা ট্রিটমেন্ট না, এটা পার্ট অফ ট্রিটমেন্ট। বাট কমপ্লিট ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের যেই ইনফেকশনটা হয়েছে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন, সেটাকে টার্গেট করা। এটা আমরা যে কোনো ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা কি করে থাকি, সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এক্ষেত্রেও সেম আমরা অ্যান্টিবায়োটিক দিই। এটা হচ্ছে আমরা 3 ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, যেমন হচ্ছে আমরা ক্ল্যারিথ্রোমাইসিন ইউজ করতে পারি, মেট্রোনিডাজল ইউজ করতে পারি, অ্যামক্সিসিলিন ইউজ করতে পারি। এই 3টার মধ্যে যে কোনো 2টা আমরা চুজ করি সাধারণত। সাথে আমরা হাই ডোজের প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করি। এই 2টার কম্বিনেশন এখন বাজারে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। এই কম্বিনেশনটা আমরা ইউজ করি। এটা সাধারণত 7 থেকে 10 দিন আমরা ব্যবহার করি, রোগীদেরকে পরামর্শ দিই এই ওষুধটা সেবন করার জন্য। এই ওষুধটা সেবন করলে দেখা যায় যে 70% ক্ষেত্রে হেলিকোব্যাক্টর পাইলোরি ইরাডিকেট হয়ে যায়। 30% ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে আমাদের অন্য মেজারমেন্টগুলো নিতে হয়, বা আমাদের আবার আরেকটা থেরাপি দিতে হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্টে কাজ না করলে আমাদেরকে সার্জারিতেও চলে যেতে হতে পারে। যে আপনি বললেন যে ধরেন এই যে 3টে অ্যান্টিবায়োটিকের মধ্যে 2টা চুজ করলাম, 7 থেকে 10 দিন দিলাম, সাথে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দিলাম। ধরেন যেগুলো পেরিফেরি অঞ্চল বা মফস্বল অঞ্চলগুলোতে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নাই, আমরা কি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে আমরা কি অ্যান্টিবায়োটিকগুলো কি দিতে পারি কিনা?
পেপটিক আলসার ডিজিজ বলতে আমরা বুঝবো যে ওখানে আলসার হয়েছে। তা আলসার ডিটেকশন করার জন্য আমরা ক্লিনিক্যালি তো ডেফিনেটলি তার হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এগুলো করব। হিস্ট্রিতে আমরা দেখব যে আপার অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, ভমিটিং আছে কিনা, এবং তার কিছু গুড ডেজ ব্যাড ডেজ হিস্ট্রি থাকবে। যেমন হচ্ছে উনি 2 মাস ভালো থাকেন, আবার দেখা যায় যে তার 10 থেকে 15 দিন তার পেটে ব্যথা, আবার তার ভালো মানে উপসর্গগুলো ভালো হয়ে যায়, এরপর আবার দেখা যায় যে 2-3 মাস পর আবার সেম প্রবলেমগুলো হচ্ছে। এগুলোকে আমরা বলি গুড ডেজ ব্যাড ডেজ। এরকম একটা দেখা যাবে ক্রনিক একটা হিস্ট্রি থাকবে। তারপর এক্সামিনেশন আমরা দেখবো একটু এনিমিয়া থাকবে পেশেন্টের, এবং দেখা যাবে যে আপার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, টেন্ডারনেস থাকবে, হ্যাঁ, আমাদের ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস থাকবে। এই এক্সামিনেশনগুলো বা এই হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। বাট আমাকে স্পেসিফিক ডায়াগনোসিস করার জন্য অবশ্যই এন্ডোস্কোপি করতে হবে, এবং এন্ডোস্কোপি করার আরেকটা রোল আছে, সেটা হচ্ছে আমাদের যে পেপটিক আলসার ডিজিজ, এই সিমটমগুলো সাধারণত একটা কার্সিনোমা স্টোমাকের রোগীরও হয়ে থাকে। যেমন হচ্ছে ক্ষুধা-মন্দা হয়, তার ভমিটিং হয়, হ্যাঁ, তার পেটে ব্যথা হয়। এক্ষেত্রে আমরা এক্সক্লুশন করার জন্য হলে আমরা এন্ডোস্কোপিটা করব, এবং এন্ডোস্কোপিটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এন্ডোস্কোপি ছাড়া আমরা ওই অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করতে পারবো না আসলে? এটা আমরা সাধারণত এন্ডোস্কোপি না করে, আলসার ডায়াগনোসিস না করে অ্যান্টিবায়োটিকটা দেই না, এবং এটা দেওয়া উচিত না। সুপ্রিয় দর্শক, আপনারা এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবেন। অনেক সময় আমরা মফস্বল শহরেও দেখে থাকি যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে অ্যান্টিবায়োটিকগুলো স্টার্ট করে দেয়। আশা করি এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। এবং এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিকগুলো যদি আমরা আনওয়াইজলি ইউজ করি, সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট ডেভেলপ করার সম্ভাবনা আছে। এবং এই যে ট্রিপল থেরাপি বলে থাকি, এই যে দুইটা অ্যান্টিবায়োটিক সাথে হচ্ছে হাই ডোজ পিপিআই, এবং এটা দিলে সাধারণত আমাদের কিছু সাইড ইফেক্ট হয়, এবং আমরা রোগীদেরকে সেটা বলে থাকি, কাউন্সিলিং করে থাকি। যেমন হচ্ছে তাদেরকে আমি বলে থাকি যে আপনাদের একটু মাথা ঘোরানো হতে পারে, হেডেক হতে পারে, ফেশিয়াল ফ্লাশিং হতে পারে, অর্থাৎ মুখ লাল হয়ে যেতে পারে, ক্ষুধামন্দা হতে পারে। এটা 2-3 দিন ওষুধ খেলে এটা ভালো হয়ে যায়, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। এটা আমরা কাউন্সিলিং করে যদি রোগীদের বলে দেই, সেক্ষেত্রে রোগীদের ওষুধটা মিস হওয়ার সম্ভাবনা বা ডিসকন্টিনিউ করার চান্স কমে যায়। এই পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে ধরেন একটা রোগী ট্রিটমেন্ট করলো না বা প্রপার ট্রিটমেন্টে গেল না, ওনার কি ধরনের কমপ্লিকেশন রাইজ করতে পারে? ধন্যবাদ। আমি অলরেডি একটু আলোচনা করেছি, এটা হচ্ছে যে তার হেমাটেমেসিস হতে পারে, অর্থাৎ হেমোরেজ হতে পারে, যেটাকে আমরা বলি ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ। এছাড়াও তার পারফোরেশন হয়ে যেতে পারে, স্টোমাকে ছিদ্র হয়ে যেতে পারে, আর তারপর হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যালিগনেন্সি হয়ে যেতে পারে। ঠিক আছে, আর হচ্ছে আর কি হতে পারে, যেমন হচ্ছে অনেক দিন ধরে যদি তার ক্ষুধা মন্দা থাকে, খাওয়া দাওয়া করতে না পারে, তার কিছু আয়রন, ভিটামিন এগুলো ডেফিসিয়েন্সি হতে পারে, তার এনিমিয়া হতে পারে। এক্ষেত্রে কি সার্জারির কোনো ভূমিকা আছে? হ্যাঁ, সার্জারির ভূমিকা আছে যদি কমপ্লিকেশন হয়। যেমন হচ্ছে যেই ব্লিডিংটা আমি কন্ট্রোল করতে পারছি না অ্যান্টিবায়োটিক দিয়ে, বা হচ্ছে তার গ্যাস্ট্রিক মানে মেডিকেশন দিয়ে আমরা কন্ট্রোল করতে পারছি না, এক্ষেত্রে আমরা সার্জারিতে যেতে হবে। এছাড়াও গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি হয়, পারফোরেশন যদি হয়, আমাদেরকে সার্জারিতে যেতে হতে পারে। এছাড়া কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি কাজ না করে, সেক্ষেত্রে আমাদের লাস্ট অপশন হিসেবে সার্জারিতে যেতে হতে পারে। আপনি শুরুতে একটি শব্দ ইউজ করছিলেন, নন আলসার ডিসপেপসিয়া। আমি জানতে চাই এই নন আলসার ডিসপেপসিয়া কি, এবং এটার সাথে পেপটিক আলসার ডিজিজের কোনো পার্থক্য আছে কিনা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। নন আলসার ডিসপেপসিয়া হচ্ছে আমার পেপটিক আলসার ডিজিজের মতোই কিছু সিমটম থাকবে। যেমন হচ্ছে পেপটিক আলসার ডিজিজে দেখা যাচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন হয়, বা এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মডারেট পেইনও হইতে পারে। কিন্তু আপনার যদি এটা নন আলসার ডিসপেপসিয়া হয়, সেক্ষেত্রে আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হবে, পেইন খুব একটা বেশি হবে না। এবং আমরা এন্ডোস্কোপি যখন করব, এন্ডোস্কোপি করলে সেক্ষেত্রে কোনো আলসার পাওয়া যাবে না, নন আলসার ডিসপেপসিয়া। এটাই হচ্ছে মূল ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর সাথে আমরা নন আলসার ডিসপেপসিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কখনোই ট্রিপল থেরাপি দিব না। আমরা সাধারণত কনভেনশনাল যে ট্রিটমেন্টটা, পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর বা অ্যান্টাসিড, এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করব, এবং তাকে কিছু ডায়েটরি অ্যাডভাইস দিয়ে থাকবো। ধন্যবাদ। পেপটিক আলসার ডিজিজের সমার্থক আরও একটি রোগ রয়েছে, যেটাকে আমরা বলি জিইআরডি। এই জিইআরডি রোগটা আসলে কি? জিইআরডি হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা হচ্ছে আমাদের স্টোমাকে অ্যাসিড রয়েছে, এবং আরেকটা অন্ত্ররস রয়েছে যেটা হচ্ছে পেপসিন। এই অ্যাসিড পেপসিন যখন আমাদের মানে ঢেকুরের মাধ্যমে উপরে উঠে আসে, সেটা ইসোফেগাসের যে লোয়ার
পার্ট আছে সেটার এপিথেলিয়ামকে ডিস্ট্রয় করে বা ওখানে ইনফ্ল্যামেশন করে বা ইরোশন করে। এই ইরোশনটাকে আমরা সাধারণত গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে থাকি এবং এটার কারণে কিছু সিমটম হয়ে থাকে। এগুলোকে আমরা কম্বাইনলি বলি যে জার্ড বলে থাকি। জার্ডের যে সিমটম বা উপসর্গের কথা বলছিলেন, কি কি উপসর্গ আসলে হতে পারে এখানে? সাধারণত পেশেন্ট আমাদের কাছে হার্ট বার্ন নিয়ে আসতে পারে, বুকে জ্বালাপোড়া হতে পারে এবং তার দেখা যায় যে তার টক টক ঢেকুর উঠতে পারে। পেশেন্ট আমাদের কাছে এসে বলে আমার টক টক ঢেকুর উঠতেছে। আর হচ্ছে পেশেন্টের মাঝে মাঝে চেস্ট পেইন হতে পারে। কেন চেস্ট পেইন হয়? কারণ তার যখন দেখা যাচ্ছে রিগাজিটেশনটা হচ্ছে, তার ইসোফেগাসটা কনস্ট্রিক্ট করার কারণে তার চেস্ট পেইন হচ্ছে এবং এই চেস্ট পেইনটা অনেকটা দেখা যাচ্ছে আমাদের যে কার্ডিয়াক চেস্ট পেইন সেটার মতো। অনেক পেশেন্টই মনে করে যে তার হার্টের সমস্যা হচ্ছে কিনা। তো এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজেও মাঝে মাঝে চেস্ট পেইন হতে পারে, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই ধরনের রোগী যখন আপনাদের কাছে আসেন, আপনারা কি ধরনের ইনভেস্টিগেশন ওনাদেরকে সাজেস্ট করেন? সাধারণত গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে আমরা তেমন ইনভেস্টিগেশন করি না। যদি দেখা যায় যে পেশেন্টের ইনিশিয়াল ট্রিটমেন্টে বা প্রোটন পাম্প ইনহিবিটর দেওয়ার পরও পেশেন্টের ট্রিটমেন্টটা কাজ করছে না, তখন আমরা একটা পরীক্ষা করে থাকি যেটা হচ্ছে 24 আওয়ার্স পিএইচ মনিটরিং। আমরা ইসোফেগাসের লোয়ার এন্ডের পিএইচটা মনিটরিং করি এবং এই পিএইচটা যদি 4.5 এর নিচে হয় সেক্ষেত্রে আমরা একটা সার্জারিতে যেতে পারি আর কি। আর অন্যান্য ক্ষেত্রে আমরা সাধারণত ইনভেস্টিগেশন করি না। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আপনার যদি কিছু ডেঞ্জার সাইন থাকে, আপনার যদি দেখা যায় যে অনেক দিন ধরে এনিমিয়া, যেটা রক্তশূন্যতা, যেটা আপনার আয়রন দিয়ে সাপ্লিমেন্টেশন দিয়ে যেটা আমরা রিকভার করতে পারছি না, সাথে দেখা যাচ্ছে পেশেন্টের অনেক দিন ধরে মানে অনেক বেশি ভমিটিং হচ্ছে, পারসিস্টেন্ট ভমিটিং যেটা আমরা বলে থাকি, সাথে যদি পেশেন্টের ওয়েট লস হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে আপার অ্যাবডোমেনে যদি কোনো লাম্প সে ফিল করে থাকে বা ফ্যামিলি হিস্ট্রি অফ গ্যাস্ট্রিক ক্যান্সারের যদি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমরা এগুলোকে বলি রেড ফ্ল্যাগ সাইন। এই রেড ফ্ল্যাগ সাইনগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টকে এন্ডোস্কোপি করব। আদারওয়াইজ আমরা সাধারণত এন্ডোস্কোপি করি না, কনজারভেটিভলি পেশেন্টের ট্রিটমেন্ট করে থাকি। আচ্ছা, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কমপ্লিকেশনটা কি কি হতে পারে? সাধারণত এ ধরনের রোগীদের ইসোফেজাইটিস হতে পারে, অর্থাৎ ইসোফেগাসে তার ইনফ্ল্যামেশন হতে পারে। সাথে দেখা যায় যে ইসোফেজিয়াল স্ট্রিকচার হতে পারে এবং ব্যারেটস ইসোফেগাস নামের একটা ডিজিজ হতে পারে। আপনি বললেন ব্যারেটস ইসোফেগাস, এই জিনিসটা আসলে কি? এটা আমাদের লোয়ার এন্ড অফ ইসোফেগাসে সাধারণত স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে খাদ্যনালীর একেবারে একদম শেষ প্রান্তে স্কোয়ামাস এপিথেলিয়াম নামের একটা লেয়ার থাকে। এই স্কোয়ামাস এপিথেলিয়াম যখন অ্যাসিড এবং পেপসিন দ্বারা কন্টিনিউয়াসলি ইরোশনের শিকার হবে, তখন দেখা যাবে যে এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা কলামনার এপিথেলিয়াম হয়ে যাবে এবং এটা যখন কলামনার এপিথেলিয়াম হয়ে যাবে, এটা থেকে যে ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা সেটা অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি, বা আমাদের রোগীদের কতদিন পর পর আসলে ফলো আপ করতে হবে? ধন্যবাদ। এটা যদি লো গ্রেড হয়, গ্রেড 1, গ্রেড 2 যদি ব্যারেটস ইসোফেগাস হয়, সেক্ষেত্রে আমাদের ফলো আপ করতে হবে। গ্রেড 1 এর ক্ষেত্রে আমরা সাধারণত রোগীদেরকে বলি 1 থেকে 2 বছর পর এন্ডোস্কোপি করে তাকে ফলো আপ করতে হবে। এটা যদি গ্রেড 3 হয় বা হাই গ্রেড হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রেডিও অ্যাবলেশন থেরাপি দিতে হবে, এন্ডোস্কোপিক রিসেকশন করতে হবে। বুঝতে পেরেছি। এই যে আমরা যে আলসারের রোগীদের কথা বলছিলাম বা নন আলসার ডিসপেপসিয়া রোগীদের কথা বলছিলাম, এসব রোগীদের ক্ষেত্রে কি বাউল মুভমেন্ট বা আমরা যেটা বলে থাকি যে হার্ড স্টুল বা প্রতিদিন বাথরুম না হয়, এই ধরনের কি কোনো ধরনের সমস্যা হতে পারে? হতে পারে, তবে এটা সবচেয়ে বেশি হয় আইবিএস এর ক্ষেত্রে, যেটা আপনি বলছেন অল্টারেশন অফ বাউল হ্যাবিট, কিছুদিন কনস্টিপেশন থাকবে, কিছুদিন ডায়রিয়া থাকবে। এটা আইবিএস এর সবচেয়ে বেশি হয়। সাধারণত লোয়ার জিআই সিমটমগুলো নিয়ে আমাদের পেপটিক আলসার ডিজিজ বা নন আলসার ডিসপেপসিয়ার পেশেন্ট বা জার্ডের পেশেন্ট ওভাবে প্রেজেন্ট করে না। আপনি যেটা বলছেন যে সেটা আইবিএস এর ক্ষেত্রে হতে পারে বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের ক্ষেত্রে হতে পারে বা লোয়ার জিআইটির যেসব ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলোতে এই ধরনের সিমটমগুলো হতে পারে। আইবিএস এর ক্ষেত্রে বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের ক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসলে আপনাদের কাছে আসেন? একটা হচ্ছে অল্টারেশন অফ বাউল হ্যাবিট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। তারপর হচ্ছে পেশেন্টের লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, কোলিকি টাইপ অফ নেচার। পেশেন্ট বলবে যে আমার মোচড়া পায়খানা হচ্ছে এবং এই পায়খানাটা করার পর আমি রিলিফ পাচ্ছি, এই ব্যথাটা রিলিফ হয়ে যাচ্ছে, এই ধরনের কমপ্লেনগুলো থাকে। তারপর তার কিছু কিছু খাবার খাওয়ার পর তার অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এটা বেড়ে যাচ্ছে। যেমন হচ্ছে আমরা বলি ছোলা, বুট জাতীয় খাবার, এ ধরনের খাবার খেলে তার বেশি হচ্ছে। তারপর দেখা যাচ্ছে তার হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যদি খায় বা দুধ জাতীয় খাবার যদি খায়, তার এই ধরনের সিমটমগুলো বেড়ে যাচ্ছে।
তবে এই ক্ষেত্রেও আমার রেফ্লাক্স সাইন যদি থাকে, যেমন হচ্ছে তার ওয়েট লস, আনএক্সপ্লেইনড এনিমিয়া বা রক্তশূন্যতা, এবং লোয়ার অ্যাবডোমিনাল লাম্প, ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই তার কোলোনোস্কোপি করতে হবে। কোলোনোস্কোপি করতেই হচ্ছে। তো এই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটুকু কি, বা আপনারা কি ধরনের সাজেশন দিয়ে আমরা থাকেন? প্রধানত তাকে ডায়েটরি অ্যাডভাইস দিয়ে থাকি। ডায়েটরি অ্যাডভাইস দিয়ে তাকে তার সিমটমটা কন্ট্রোল করার চেষ্টা করি। যেমন হচ্ছে তাকে আমরা বলি যে ছোলা বুট কম খাবেন, পানি বেশি করে খাবেন। যদি তার ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস হয় সেক্ষেত্রে তাকে শাকসবজি পরিমিত পরিমাণ খেতে বলি, একদম না করি না, আমরা বলি পরিমিত পরিমাণ শাকসবজি খাওয়ার জন্য। সাথে আমরা বলি মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত সুগার যে খাবারগুলোতে আছে যেমন হচ্ছে কোক, ফান্টা, এগুলো আমরা খেতে নিষেধ করি। এবং দুধ জাতীয় খাবার যেগুলো আছে, দই, পনির, এগুলো আমরা কম খেতে বলি, এবং প্রচুর পরিমাণে পানি খেতে বলি তাকে। এই যে আজকে আমরা আলোচনা করছিলাম পেপটিক আলসার বা জিইআরডি, এসব রোগীদের ক্ষেত্রে ফুড হ্যাবিটের ভূমিকা কতটুকু, কি খাওয়া যাবে অথবা কি খাওয়া যাবে না? পেপটিক আলসার ডিজিজে আমরা সাধারণত ডায়েটরি অ্যাডভাইস ওভাবে বলি না। পেশেন্ট সব ধরনের খাবারই খেতে পারবে, তবে তার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, যেমন হচ্ছে সে দেখা যাচ্ছে অনেক দিন ধরে এনএসাইড খাচ্ছে বা ব্যথার ওষুধ খাচ্ছে, তাকে আমরা বলি ব্যথার ওষুধটা কমিয়ে অন্য কোনো ওষুধে চলে যাওয়া যায় কিনা। তাছাড়া আমি তাদেরকে বলি যে তার ভাজা পোড়া খাওয়ার যদি প্রবণতা বেশি থাকে বা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা যদি বেশি থাকে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করতে বলি। স্মোকিং করার প্রবণতা যদি বেশি থাকে সেটা আমরা কমিয়ে আনতে বলি সাধারণত। জার্ডের ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে পেশেন্ট খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে, মানে খাওয়ার সাথে সাথে পেশেন্ট শুয়ে যাবে না, আধা ঘন্টা 1 ঘন্টা সে হাঁটাহাঁটি করবে তারপর শুবে। এছাড়া বলি যে তাকে টাটকা গরম খাবার খেতে নিষেধ করি, ধোয়া ওঠা খাবার, এই খাবারটা খেতে নিষেধ করি, খাবারটা একটু ঠান্ডা করে নর্মাল করে তারপর খেতে বলি। এবং সে যখন খাবে তখন সে যাতে পর্যাপ্ত চর্বণ করে খাবারটা খায়, শক্ত খাবার গিলে ফেলে জার্ডের প্রবণতা বেড়ে যায়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে একটু বিদায় নিন। পেপটিক আলসার ডিজিজ একটি কমন সমস্যা, আমরা সবাই দৈনন্দিন জীবনে এটা ফেস করছি। পেপটিক আলসার ডিজিজের প্রধান কারণ হচ্ছে আমি অলরেডি বলেছি হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, স্মোকিং, অ্যালকোহল এবং ব্যথার ওষুধ। আমাদের যাদের এই সমস্যাগুলো আছে তাদের এই যে ব্যথার ওষুধ খাওয়ার প্রবণতা একটু কমাতে হবে, স্মোকিং করার প্রবণতা কমাতে হবে। সাথে যদি আমাদের অনেক দিন ধরে অ্যাসপিরিন বা ব্যথার ওষুধ খাওয়ার প্রবণতা থাকে সেটাও কমিয়ে আনতে হবে। এবং যেটা আমাদেরকে করতে হবে যে আমাদের যদি আপার জিআই সিমটমগুলো দেখা দেয় বা পেপটিক আলসারের সিমটমগুলো দেখা দেয় অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আমাদের এন্ডোস্কোপি করার যে ভয় সেটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ এন্ডোস্কোপি করতে হবে এই কারণে যে আমাদের যেই পেপটিক আলসার ডিজিজ এটার সমার্থক একটা ডিজিজ, সেটা হচ্ছে কার্সিনোমা স্টোমাক। কার্সিনোমা স্টোমাককে এক্সক্লুড করার জন্য হলো আমাকে এন্ডোস্কোপি করতে হবে। আর ডেঞ্জার সাইন যদি থাকে বা রেড ফ্ল্যাগ সাইন যদি থাকে আমাদের অবশ্যই এন্ডোস্কোপি করতে হবে এবং এক্ষেত্রে আমাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ ডাক্তার রিয়াসাত আপনাকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা শুনছিলাম গ্যাস্ট্রিকের সমস্যা এবং এর করণীয় সম্পর্কে। আশা করি এই পর্বের মাধ্যমে আমাদের করণীয় কী বা আমাদের কী করা উচিত না সে সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আমরা যদি সেভাবে চলতে পারি বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ওই ধরনের পরিবর্তনগুলো আনতে পারি, আমরা আশা করি এই যে অ্যাসিডিটি বা পেটের ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো। সুপ্রিয় দর্শক, আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।